সত্যই এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করি যে বাংলাদেশ গত কয়েক মাসে ক্রমশ পাকিস্তানকে নিজেদের সঙ্গে সম্পর্কে একেবারে সম্পৃক্ত করার চেষ্টা করেছে, পাকিস্তানকে নিজেদের পিতৃস্থানীয় মনে করছিল। সেই পাকিস্তান আজ তাহরিকে তালিবানের সঙ্গে যুদ্ধে এক প্রকার বিধ্বস্ত, সে দেশের ভেতরে একটা যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরে যে ক্ষমতা কায়েমের পরিকল্পনা করছিল সেখানে কতটা ধাক্কা খাবে এক, আর বাংলাদেশ এখন পাকিস্তান নির্ভরতা কি এই আফগানিস্তানের তালিবান বাহিনীর সঙ্গে লড়াইয়ের পরও একই রকমভাবে রাখার পরিকল্পনা করছে? দেখো, এই যে তুমি দ্বিতীয় প্রশ্ন করছো যে বাংলাদেশের পাকিস্তান নির্ভরতা, হ্যাঁ এটা করছে। এই কারণেই এই করছে বলেই যে তথ্য আমরা দর্শকদের কাছে এই মুহূর্তে বিস্ফোরক আকারে রাখবো বা নির্দিষ্টভাবে যে তথ্য একদম চাঞ্চল্যকর, তা হলো যে বাংলাদেশ আর্মি বা বাংলাদেশ সেনাবাহিনী মূলত ওয়াকারুজ্জামান তার নেতৃত্বে সেনাদের একটা বড় অংশ, তার মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল আছেন, লেফটেন্যান্ট জেনারেল আছেন, মেজর জেনারেল আছেন, এদের একটা বড় অংশ, যে তথ্য গোপন রিপোর্ট বাংলাদেশের শীর্ষ যে গোয়েন্দা রিপোর্ট তা আমাদের হাতে এই মুহূর্তে এসে পৌঁছেছে। এবং আমরা টেকনিক্যাল কারণে সেটা নির্দিষ্টভাবে সবটা দেখাতে পারবো না, অনেকগুলো টেকনিক্যাল রিজন থাকে, তবে আমাদের হাতে এই মুহূর্তে সেই গোয়েন্দার গোপন রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে একমাত্র। এবং সেই রিপোর্ট অনুসারে বলা হচ্ছে যে পরশু রাতেই ঢাকার কোনো একটি গুরুত্বপূর্ণ অংশে নির্দিষ্টভাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সে দেশের সেনাবাহিনীর অন্তত 80 to 90% যারা পূর্ণমাত্রার বড় অফিসার, অর্থাৎ মেজর জেনারেল রয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল আছেন, ব্রিগেডিয়ার আছেন, এদের একটা আলোচনা হয়। এবং সেই গোপন বৈঠকে স্থির হয় যে এভাবে যদি মৌলবাদ বাড়তে থাকে সেক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি এবং সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হবে, ফলে তারা একটা পদক্ষেপ নিতে পারেন। এবং তোমাকে বলে রাখবো যে এরপরই যে তথ্য আমাদের কাছে পৌঁছচ্ছে যে সুদূর আমেরিকা থেকে ফোন আসে মোহাম্মদ ইউনূসের কাছে, এবং এই যে হিজবুত তাহরির নেতা মাহফুজ আলম, সে ঢাকা ক্যান্টনমেন্টে বসে আইএসের মাধ্যমে যে পরিচালনা করছে মৌলবাদীদের এবং সেনাবাহিনীকে, সে সম্পর্কে স্পষ্টত মার্কিন ধমক খায় মোহাম্মদ ইউনূস। এবং সরাসরি বলে দেওয়া হয় যে মৌলবাদ যদি বাড়তে থাকে তাহলে সেটা আমেরিকা চুপ করে দেখবে না। তুমি দেখবে আজকে তারপরেই যে জুলাই ঘোষণার কথা ছিল এবং সেই জুলাই ঘোষণায় বাংলাদেশের সংবিধানকে রদ করা সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসার কথা ছিল, সেটা গতকাল গভীর রাতে রদ হয়। এবং তোমাকে বলবো যে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ এই দুজন হঠাৎ গজিয়ে ওঠা উপদেষ্টা, এরা মুখ্যত এই মাহফুজ আলমের নির্দেশেই চলাফেরা করে বা তাদের নির্দেশেই সমস্ত সিদ্ধান্ত নেয়। এদের নির্দেশেই স্থির হয়েছিল যে বাংলাদেশ জুড়ে বিভিন্ন জেলে যে জেল কিলিং যেটা করা হবে, জেলের অভ্যন্তরে থাকা যে বিভিন্ন আওয়ামী লীগ নেতা বা বিভিন্ন বিরোধী নেতা আছে তাদেরকে গোপনে হত্যা করা হবে। এই সমস্ত বিষয় জানার পরে নির্দিষ্টভাবে মার্কিন ধমকের পর মোহাম্মদ ইউনূস নড়েচড়ে বসেন এবং আজকে যে মিটিংটি হতে চলেছে 3টের সময়, সেটায় সংবিধানরত দুরস্ত। শুধুমাত্র সেখানে একটা নির্দিষ্ট তথ্য আসছে যে তারা করতে চলেছে মার্চ ফর ইউনিটি বলে একটা অনুষ্ঠান তারা করতে চলেছে। ফলে এই বিষয়টা নিয়ে খুব গুরুত্বপূর্ণভাবে যে ছবি আমাদের কাছে আসছে তাতে একটা বিষয় পরিষ্কার যে গোটা ছবিটা এমন জায়গায় উঠে এসছে যে নির্দিষ্টভাবে এই সেনাবাহিনীর যে অভ্যুত্থানের আশঙ্কা মোহাম্মদ ইউনূস তিনি করেছেন। সত্যই এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিএনএ দর্শকদের জন্য তোমার একটা তথ্য আমি তোমার কাছ থেকে পাওয়ার চেষ্টা করব। 1975-এ শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর মৃত্যুর পর অগাস্টে দেখা গিয়েছিল যে একটা সেনা অভ্যুত্থানের ছবি। 2009 ঠিক একইভাবে তৎকালীন আজ যা বিজিবি বর্ডার গার্ড অফ বাংলাদেশ, তখন ছিল বিডিআর, সেই বিডিআর ঢাকার পিলখানায় বিদ্রোহ ঘোষণা করেছিল, তারপর বিডিআর এর নাম বদলে বিজেপি হলো। কিন্তু গত কয়েক মাসে একের পর এক জঙ্গিদের জেল মুক্তি ঘটছে, আর জেলের অভ্যন্তরে জেল কিলিং যারা আওয়ামী লীগের নেতা, এবং একটা তথ্য সত্যই সামনে এসছে যে বহু জেলের অভ্যন্তরে মৃত্যু ঘটেছে যা শারীরিক অসুস্থতা বা অন্য কারণে মৃত্যু বলে অন্তর্বর্তী সরকার বোঝানোর চেষ্টা করছে। এক্ষেত্রে দাঁড়িয়ে 1975 বা 2009-এর পরে 2024 শেষ হতে চলো 25 দোরগোড়ায় দাঁড়িয়ে সেনা অভ্যুত্থান কতটা উল্লেখযোগ্য তাৎপর্যপূর্ণ সত্যজিৎ? না, একদমই তাই। এখানে সেনাবাহিনীর বক্তব্য যেভাবে মৌলবাদী আস্ফালন চলছে সেনাবাহিনীর উপরে তা তারা মানতে পারছেন না, এবং মোহাম্মদ ইউনূস পুরোপুরি মৌলবাদীর হাতের পুতুলে পরিণত হয়েছেন, যে কারণে ওয়াকারুজ্জামান তিনি নিরপেক্ষ ভাবমূর্তি রেখে পরিষ্কার বার্তা দিয়েছিলেন। এবং গত প্রায় 2.5 মাস ধরে যে তথ্য আমরা পাচ্ছি যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে ওয়াকারুজ্জামানের প্রায় মুখ দেখাদেখি নেই। এই তথ্য বাংলাদেশের দর্শকরা শুনে নিন, আপনাদের দেশের তথ্য আমরা জানিয়ে রাখছি। এবং যে গোপন রিপোর্ট আমরা সেটাকে সবিস্তারে সামনে আনতে পারি না, আমার এই ডানাতে রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করব যে এই রিপোর্টে কি বলা হচ্ছে যে বগুড়া জেলে
তিনজন আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে, সেই তথ্য এই গোপন গোপন রিপোর্টে বলা আছে। এবং নির্দিষ্টভাবে যে তথ্য উঠে আসছে, কতগুলো নাম রয়েছে এই গোয়েন্দা রিপোর্টে বাংলাদেশের, তারা এই মুহূর্তে জেলবন্দি আছেন। এর মধ্যে বাংলাদেশের যারা প্রাক্তন মন্ত্রী রয়েছেন সালমান এফ রহমান, এবং সাবেক আইনমন্ত্রী রয়েছেন আনিসুল হক, এবং সাবেক আইসিটি মন্ত্রী জুনিয়াদ আহমেদ পলক, এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী অর্থাৎ প্রাক্তন সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, এবং প্রাক্তন সেনাকর্তা মেজর জিয়াউল আহসান। এদের মধ্যে যে তথ্য আসছে, প্রত্যেককেই হত্যা করার পরিকল্পনা এই সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ ছিল। এই বিষয়টি সামনে আসার পরেই নির্দিষ্টভাবে আমি তথ্য জানিয়ে রাখবো যে গত সোমবার দিন, অর্থাৎ এই গতকাল সোমবার দিন রাত 10টার পরে বা রাত 11টা নাগাদ সালমান এফ রহমান এই মুহূর্তে তিনি বন্দী আছেন গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 2-তে। গাজীপুর জেলার কাশিমপুর জেলের পার্ট 2-তে তিনি বন্দী রয়েছেন এই মুহূর্তে, এবং তিনি ভিআইপি যে অংশ সেখানে বন্দী রয়েছেন। এই তথ্য তাকে গোপনে গত রাতেই খুন করা হবে পাওয়ার পরেই সেনাবাহিনীর তরফে তার নিরাপত্তা 3 গুণ বৃদ্ধি করা হয়েছে, এবং নির্দিষ্টভাবে সেনাবাহিনীর তরফে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এভাবে যারা প্রাক্তন রাজনীতিবিদ তাদেরকে জেলে সিরিয়াল কিলিং করা যাবে না। এবং সেই গোপন এইখান থেকে সত্যই একটা বিষয়, সাধারণ মানুষ তারা যে ধারণা নিয়ে চলছিলেন যে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর মোহাম্মদ ইউনূস এক প্রকার কোনো অংশে কাঠপুতলের মতো ভূমিকা ছিল তার কারণ সেনা দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন তিনি। আজ যখন এই অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টা ইউনূস বা যাদের সমর্থন নিয়ে এই সরকার গঠিত হলো অন্তর্বর্তী, তাদের সঙ্গে এই সেনাবাহিনীর যে দ্বৈরথ, যে দ্বিমত, যে মতবিরোধ, তা কতটা জোরালো আকার নিয়েছে? একদমই এখানে একটা ব্যাখ্যা আমরা দেবো যে সেটা হচ্ছিল গিয়ে যে প্রথমে অনেকেই ভেবেছিলেন যে এই মোহাম্মদ ইউনূস যে পশ্চিম বিশ্ব থেকে হঠাৎ করে উড়ে এসে বসলো, যার মূলত মানে যে পেশা সেটা হচ্ছিল গিয়ে লবিং করা বলে একটা বড় অংশ মনে করেন, তিনি সেনাবাহিনীর নিয়ন্ত্রণ একটা প্রাথমিক ধারণা ছিল। পরবর্তী সময় যে গোপন রিপোর্ট, গোয়েন্দা রিপোর্টগুলো আসছে, সেখানে পরিষ্কার হচ্ছে যে মাহফুজ আলম যে এই মুহূর্তে ঢাকা ক্যান্টনমেন্টে বসে যাবতীয় সেনাবাহিনীকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে মৌলবাদীদের মাধ্যমে এবং পাক বাহিনীর মাধ্যমে, সেইটা প্রকাশ্যে আসে। এবং মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই মাহফুজ আলমের হাতে তামাক খেয়ে ফেলেছে, বিভিন্নভাবে তামাক খেয়েছে, কারণ তামাক খেতে খেতে তিনি এই বিভিন্ন পুরস্কার পেয়েছেন বিভিন্ন সময় বলে একটা বড় অংশ মনে করেন। ফলে মোহাম্মদ ইউনূসকে কড়া বার্তা দেওয়া হয় আমেরিকার তরফে যে কোনো রকম যে নির্দিষ্টভাবে দেশের অভ্যন্তরে জেলে বন্দী থাকা বিরোধী রাজনৈতিক নেতাদের যদি কোনোভাবে হত্যা করা হয় তাহলে এই সরকারকে নিষিদ্ধ করা হতে পারে। এই হুঁশিয়ারি পাওয়ার পরেই আমাদের তথ্য এসে পৌঁছচ্ছে যে মোহাম্মদ ইউনূস তিনি বুঝে যান যে পদ্মার পানি সেটা কোথা থেকে বইছে। তখন তিনি নড়েচড়ে বসেন, এবং সার্জিস আলম, আমরা জানিয়ে দিচ্ছি আজকেই যে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ এদের বিভিন্ন বাড়ি, বিভিন্ন অংশে হয়তো পুলিশের তরফে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ এখানে একাধিকবার পরবর্তী সময় সার্চে যেতে পারে বা এদেরকে গ্রেপ্তার করা হলেও, আবারও বলছি, সার্জিস আলম উপদেষ্টা এবং হাসনাত আবদুল্লাহ এদেরকে যদি পরবর্তী সময় বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ এদের সম্পর্কে এমন রিপোর্ট জমা পড়ে গেছে বিভিন্ন এজেন্সি এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন বড় বড় যে এজেন্সিগুলো তাদের হাতে। ফলে আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করছেন মোহাম্মদ ইউনূস। তিনি ইতিমধ্যে যে ঘোড়ার পিঠে চড়েছেন সেই ঘোড়াতে বসলেও বিপদ, আবার নামলেও বিপদ, আর বাঘের পিঠে চড়ার মতো একটা বিষয়। এবং তার পাশাপাশি যে তথ্য তুমি দিয়েছিলে যে আমেরিকা থেকে ইউনূসের সঙ্গে যে বার্তা পাঠানো হয়েছে যোগাযোগ করে, সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে রাত পোহালেই 24 ঘন্টা বাকি নেই নতুন বছরে পা দেবে গোটা বিশ্ব 2025-এ। আর এই 2025-এর প্রথম বছরই ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ, সেটা আরও কতটা গোদা বাংলায় শিরে সংক্রান্তি ইউনূসের কাছে? দেখো, শিরে সংক্রান্ত এই কারণেই যে তথ্য আমাদের কাছে যে পৌঁছচ্ছে যে চলমান পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়ে এখানে যে গোপন রিপোর্টে বলা হচ্ছে আগামী 15 জানুয়ারির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দেশ ছেড়ে পালিয়ে যাবার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে জানা গেছে। এটা আমাদের বক্তব্য না, যে শীর্ষ গোপন গোয়েন্দা রিপোর্ট জমা পড়েছে ইতিমধ্যে, সেখানে বলা হচ্ছে মোহাম্মদ ইউনূস সম্ভবত 15 জানুয়ারির মধ্যে তিনি দেশ ছাড়তে পারেন, এই সম্ভাবনার কথা বলা হচ্ছে। অর্থাৎ ইউনূস বুঝে গেছেন তিনি যে মৌলবাদী তাস খেলেছিলেন সেটা বুমেরাং হচ্ছে তার জন্য, তারও দেশে থাকাটা খুব একটা নিরাপদজনক নয়। তিনি বুঝে এবার সেই দেশ ছাড়ার পরিকল্পনা বোধহয় করছেন।